নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে আমাদের যেটা বিষয় সেটা হলো যে ইউএসএতে যে স্টক মার্কেট আছে, যে স্টক মার্কেটের আসল যে বাজার, সেই ওয়াল স্ট্রিটে খুব শিগগিরই একটা আইপিও হতে চলেছে। আইপিও মানে হলো কোনো একটা কোম্পানি যখন প্রথম শেয়ার ছাড়ে, তো খুব শিগগিরই SpaceX, যেটা ইলন মাস্কের কোম্পানি, যে বিখ্যাত টেসলা ইলেকট্রিক ভেহিকেল যে কোম্পানি তৈরি করে, সেই কোম্পানির মালিক ইলন মাস্কই এই SpaceX এর ওনার, এবং ইনি এই আইপিও মার্কেটে আনতে চলেছেন। এই আইপিও নিয়ে প্রচণ্ড ইমোশন, প্রচণ্ড হুইমস। যদিও এই আইপিও কিন্তু আদৌ হওয়ার কথা না, যদি আমরা পুরনো যে পদ্ধতি এতদিন ছিল সেটা ধরে এগোতাম। এর কারণ হলো SpaceX আদৌ কোনো প্রফিটেবল সংস্থা নয়। SpaceX সুদীর্ঘ দিন ধরে একটা লস মেকিং সংস্থা। তো একটা লস মেকিং সংস্থাকে সাধারণত আইপিও করতে দিতে অ্যালাউ করা হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু সমস্ত নিয়মকে পরিবর্তন করে, নাসডাককে দিয়ে সেই নিয়মকে বদলে দিয়ে ইলন মাস্ক আর কোম্পানির, তার লসে চলা কোম্পানির আইপিও করাচ্ছেন। এবার একটা লসে চলা কোম্পানির যখন শেয়ার ছাড়া হয়, তখন স্বাভাবিক নিয়মেই কিন্তু যে লোকেদের সেটা কেনা উচিত না, কিন্তু এমন হাইপ তৈরি করা হয় এগুলোকে নিয়ে যে সাধারণত মানুষ, যারা কিনা সাধারণ মানুষ, যারা অত বেশি ক্যালকুলেশন বোঝেন না কোন শেয়ার কিনবেন বা না কিনবেন, ইমোশনে চলেন, এখনই কিনে কালকে বিক্রি করে দেবো এরকম একটা ধারণা নিয়ে চলেন, এই মানুষগুলো কিন্তু সাধারণত এই ধরনের শেয়ার কেনে এবং আলটিমেটলি তার যা প্রাইস হবে তার থেকে অনেক বেশি হাই ভ্যালুয়েশনের শেয়ারটা কেনে, হাই প্রাইস দিয়ে শেয়ারটা কেনে, এবং ভেতরে ভেতরে আস্তে আস্তে শেষ হওয়ার দিকে এগিয়ে যায়। আসলে একটা লস মেকিং কোম্পানিকে যখন একটা কর্পোরেট ক্লাস তাকে প্রফিটেবল করতে পারে না, তখন সেই কোম্পানির থেকে পয়সা উসুল করে নেওয়ার একটা উপায় হলো আইপিও লঞ্চ করিয়ে দেওয়া, এরকম একটা ইমোশন তৈরি করে যে আগামী দিনে কোম্পানিটা প্রফিটেবল হবে, আর তাই এখন তুমি অনেক বেশি টাকা নিয়ে এর শেয়ার যদি কিনে নাও তাহলে তুমি লাভবান হবে, কারণ আগামী দিনে শেয়ারের মূল্য আরো বাড়বে যখন এটা প্রফিটেবল হবে। এই একই কথা বলে খুব শীঘ্রই OpenAI নিজেও কিন্তু আইপিও করতে চলেছে। মনে রাখা দরকার, ইলন মাস্কের যে কটা নামকরা কোম্পানি আছে ওর মধ্যে স্টারলিংক ছাড়া খুব একটা একটাও যে প্রফিটেবল কোম্পানি নেই। টেসলা প্রফিটেবল, কিন্তু তার প্রফিট হু করে নিচে নামছে। চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিগুলো যত টেসলার মার্কেট শেয়ার খেয়ে ফেলছে। তো একমাত্র স্টারলিংক খুবই একটা প্রফিটেবল সংস্থা। সমগ্র বিশ্বজুড়ে 1 কোটি মানুষ এই স্টারলিংক ব্যবহার করে অত্যন্ত কস্টলি একটা প্রাইস দিয়ে। কিন্তু স্টারলিংককে বাদ দিলে SpaceX, যে এটা কিনা মূলত যে রকেট স্পেসে ছোড়ে, সেটা একেবারেই একটা হলো গিয়ে যে লস মেকিং একটা প্রজেক্ট। এটা একটা লস মেকিং কোম্পানি। এরকমই এর আরেকটি কোম্পানি আছে এক্স হ্যান্ডেল, এটাও একটা লস মেকিং কোম্পানি। এর আদৌ কোনো ধরনের কোনো যে বিকাশ আমরা দেখিনি সে অর্থে। তো সব মিলিয়ে বলা যায় OpenAI এই কোম্পানিটিও প্রচুর পরিমাণে বাজার থেকে পুঁজি তুলছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কোম্পানি কিন্তু এখনো অবধি প্রচুর পরিমাণে যে লসে রান করছে। এই কোম্পানিগুলো একটাও কিন্তু প্রফিটের মুখ দেখেনি। অথচ এই OpenAI এরই একটি কোম্পানি হলো ChatGPT, যা খুব বিখ্যাত এআই বলে পরিচিত, কিন্তু সেটা আদৌ কোনো প্রফিট মেকিং কোম্পানি OpenAI নয় এখনো। একটা কথা বলা হয় যে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আর্নিংস, এটা সাধারণত দেখতে হয় যখন একটা কোম্পানির যে প্রাইসটা আদৌ ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য। এক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে
শেয়ার প্রাইস অত্যন্ত বেশি আর্নিংসের তুলনায়, এবং একই সঙ্গে আর্নিংসটাও কিন্তু তারা করছে মূলত কয়েকটা কোম্পানি একে অপর থেকে কিনে নিয়ে। এটা আমি এর আগে একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, যেটা দেখা যাচ্ছে এনভিডিয়ার যে চিপ, এআই চিপ মূলত কিনছে তোমার হলো যে গুগলের যে ক্লাউডকে ব্যবহার করছে মাইক্রোসফটের বিভিন্ন সিস্টেমকে ব্যবহার করছে ওপেন এআই, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে এইভাবে এর একটা চেন জুড়ে, এবং এই ওপেন এআই এর যে স্টক সেটা আবার কিনে নিচ্ছে এনভিডিয়া। অর্থাৎ এভাবে আর একটা সার্কুলার চেন তৈরি করেছে, যেখানে ওপেন এআই প্রচুর পরিমাণে ইনকাম করছে তার এআই চিপ বিক্রি করে গুগলকে, গুগল আবার অনেক টাকা ইনকাম করছে ওই ওপেন এআই ব্যবহার করে যে ক্লাউড সিস্টেম দিচ্ছে সেটাকে, মাইক্রোসফট আবার সেই ক্লাউড সিস্টেম ইউজ করে যে সিস্টেম তৈরি করছে সেটা আবার সে বিক্রি করছে ওপেন এআইকে। ওপেন এআই আবার তা দিয়ে এআই এর বিভিন্ন সিস্টেম তৈরি করছে, যেটা আদৌ প্রফিট মেকিং হচ্ছে না। কিন্তু ওপেন এআই এর যদিও আর্নিংসটা কম, কিন্তু সেই ওর যে শেয়ারে কিন্তু লাগাতার ইনভেস্ট করে যাচ্ছে এনভিডিয়া। অর্থাৎ এনভিডিয়ার কাছে প্রথম টাকাটা আসছে এআই চিপ বিক্রি করে, আর অন্যদিকে যে গুগল মাইক্রোসফটের হাত ঘুরে যখন ফাইনালি ওপেন এআই এর কাছে এই মানে আলটিমেট যে সার্ভিসটা যাচ্ছে সেটা কিন্তু আদৌ প্রফিট মেকিং হচ্ছে না। কিন্তু ওই ওপেন এআই শেয়ার কিন্তু এই যে এনভিডিয়া প্রথম টাকাটা পেয়েছে এআই চিপ বিক্রি করে, সেটা দিয়ে কিনে নিয়ে এনভিডিয়ার যে স্টক প্রাইস হাই রাখছে, এবং এনভিডিয়ার স্টক প্রাইস হাই, তোমার ওপেন এআই স্টক প্রাইস হাই থাকছে বলে মাইক্রোসফটেরও হাই থাকছে, গুগলেরও হাই থাকছে, তোমার এনভিডিয়ারও হাই থাকছে। এরকম একটা সার্কুলার, অর্থাৎ শেষ অবধি যদি দেখা যায় যে ওপেন এআই এর যে এআই মডেলগুলো, লার্জ এআই মডেলগুলো আদৌ সাকসেসফুল হলো না, ওপেন এআই যদি ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে আসলে মাইক্রোসফট ব্যাংক্রাফট হয়ে যাবে, কারণ মাইক্রোসফটের যে ক্রেতা ব্যাংক্রাফট, গুগলও ব্যাংক্রাফট হয়ে যাবে কারণ গুগলের ক্রেতা মাইক্রোসফট ব্যাংক্রাফট, এবং এনভিডিয়াও ব্যাংক্রাফট না হলেও এনভিডিয়া ব্যাংক্রাফট হবে, কারণ তার যে আসল বায়ার গুগল, সে আর তার থেকে কিনবে না, এবং সে যে পয়সাটা নিয়ে যে ওপেন এআই এর স্টক কিনে বসেছিল সেই স্টকটাও সম্পূর্ণ কোল্যাপস করবে। আমি যে কোম্পানিগুলোর সার্কেল বললাম সেটা একটুখানি যে ভুল হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল সিস্টেমটা এইভাবে চলছে, এবং এইখানে মূলত বিপুল পরিমাণে ইউএস ডলারের চাহিদা তৈরি করা হচ্ছে, এবং ইউএস ডলারের ভ্যালুয়েশনটাকে কোনো মতে টিকিয়ে রাখা হচ্ছে। যদিও এটা দেখা যাচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো ওপেন এআই এর মতো একটা এআই কোম্পানি কিন্তু প্রফিটেবল হচ্ছে না, যে কারণে বার্কশায়ার হ্যাথাওয়ের মতো বড় যে ফিনান্সিয়াল কোম্পানি আছে, ওয়ারেন বাফেট যার সিইও ছিল, সেই কোম্পানি কিন্তু আদৌ এই এআইতে ইনভেস্টমেন্ট করছে না। এবং আমরা যদি দেখি যে রে ডালিওর মতো যে বিখ্যাত হেজ ফান্ড ম্যানেজার আছে, তারাও কিন্তু এই এআই বাবলে ইনভেস্টমেন্ট করছে না। অর্থাৎ যারা বড় বড় ফিনান্সিয়াল কোম্পানি, যারা সবসময় এগুলোকে যে মানে যে ডেটা দিয়ে বিচার বিশ্লেষণ করে থাকে, ওরা কিন্তু আদৌ এগুলোকে খুব একটা যে ইম্পর্টেন্ট মানে সেটা যে আলটিমেটলি এর কোনো প্রসপেক্ট আছে বলে মনে করছে না, এবং তারা কিন্তু এআই বাবলে ইনভেস্ট করছে না। এআই বাবলে ইনভেস্ট করছে মূলত সাধারণ মানুষ, সাধারণ যে রিটেল ইনভেস্টার ওরা। এবং সাধারণত বলা যেতে পারে যে ওপেন এআই অথবা স্পেসএক্স এই জন্যই আইপিওটা করছে, কারণ এরা বুঝে গেছে যে এবার একটা যে পিকে এসে গেছে বাবল, এবার নিজেদের যে লস মেকিং কোম্পানিগুলোর সবকটাই শেয়ার মার্কেটে এসে পুরো হলো গিয়ে যে মার্কেটে শেয়ার ছেড়ে রিটেলারদের কাছে, পেনশন ফান্ড ম্যানেজারদের কাছে এই খারাপ কোম্পানির স্টকগুলো বেশি মূল্যে বেচে দিয়ে পয়সা তুলে চলে যাওয়া, এটাই এদের উদ্দেশ্য। যেমন আমরা ইন্ডিয়াতে দেখেছি এফআইআইরা মূলত ইন্ডিয়ার রিটেল ইনভেস্টরদের কাছে ফালতু কোম্পানির স্টকগুলোকে অত্যন্ত হাই প্রাইসে বিক্রি করে সবাই কেটে পড়েছে এবং করছে।
এবং মূলত এই এফআইআইদের পয়সা দিয়ে সেভ করার জন্যই কিন্তু সমগ্র ইন্ডিয়া জুড়ে যে রিটেল ইনভেস্টর, যে মিডল ক্লাস মানুষের কাছে এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য নানা ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে যাওয়া হয়েছে ইউটিউব জুড়ে, গুগল জুড়ে। তো একই জিনিস এইবারও হচ্ছে। এবং একটা কথা ব্ল্যাক রক বলেছে যে আগামী দিনে পেনশন ফান্ডকেও তারা ব্যবহার করবে এই আইপিও গুলোকে কেনার জন্য। তার মানে এই যে রিটায়ার্ড পার্সন যারা তাদের পেনশনে টাকা জমা রাখে পেনশন ফান্ডে, এদের যে টাকাটাও নিয়ে এই বড় বড় ব্যবসায়ীরা তাদের খারাপ কোম্পানির যে শেয়ারগুলো বিক্রি করে তারা কিন্তু কেটে পড়বে চুপচাপ। এছাড়াও এটা বলা হয়েছে যে গুগলের মতো কোম্পানি হঠাৎ করে দেখিয়েছে যে তার 82% শেয়ার হাইক হয়েছে, কিন্তু খুব ভালো করে বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে আর যে মানে শেয়ার হাইক হয়নি, আর যে প্রফিট ইনক্রিজ করেছে 82%, কিন্তু বিচার বিশ্লেষণ করলেই বোঝা যাবে এই প্রফিটটা কিন্তু গুগল তার সার্ভিস বিক্রি করে করেনি। এই প্রফিটের অধিকাংশটাই সে করেছে মূলত এই এআই এর যে বিভিন্ন কোম্পানিগুলোর যে শেয়ার কিনে, যে শেয়ার প্রাইস হু করে বেড়ে চলেছে, তার আর্নিং যদিও কিছু বাড়ছে না, এই সমস্ত যে লস মেকিং কোম্পানিগুলোর শেয়ার প্রাইস যে ইনফ্লেটেড হয়েছে, যদিও সেগুলো কিনে যে লস মেকিং কোম্পানি, এর ফলে তাদের যে আয়টা বেড়েছে, গুগলের যে আয়টা বেড়েছে, যেহেতু সে ধরা যাক একটা শেয়ার সে কিনেছিল 100 টাকায়, সেটা এখন হয়ে গেছে 500 টাকা, তাহলে ন্যাচারালি আগে যদি সে ইন্টারেস্ট পেত 1 টাকা, এখন সে পাবে 5 টাকা। তো এই কারণে মূলত যে গুগলের প্রফিট বৃদ্ধি পেয়েছে, গুগলের যে সার্ভিস আদৌ বিক্রি হয়নি বেশি। সুতরাং পুরোটাই সিস্টেমটাই এখন পুরোপুরি একটা বাবলস কেন্দ্রিক একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা মূলত যে .com ইনফোটেক বাবলের আগেও দেখেছি, যেটা 2001-এর সময় বার্স্ট করেছিল, যে ঠিক 2001-এর মুখে সমস্ত বড় বড় যে .com কোম্পানিগুলো নিজেদের শেয়ার মানে যে আইপিও করা শুরু করে দেয়, বিভিন্ন আইপিও মার্কেটে ছাড়তে শুরু করে, অর্থাৎ নিজেদের যে লস মেকিং কোম্পানিগুলোর আইপিও ছাড়া শুরু হয়, সাধারণ আমেরিকানরা সেগুলো কেনে এবং তারা 2001-এর যে বাবলে রীতিমতো যে ধসে পড়ে, বাবল বার্স্টের পরে। তো এবং এর পরেই কিন্তু ওই হলো গিয়ে যে 9/11-এর অ্যাটাকটা নাকি ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে করেছিল, এবং সবাই বলে এটাই .com ইনফোটেক বাবলের ফলে যে ক্রাইসিস, সেটা ক্রাইসিসটা থেকে এড়াতে একটা যুদ্ধ করতে এটা করা হয়েছিল। যাই হোক, সেটা নাও হতে পারে, সেটা তো একটা গেজের বিষয়। কিন্তু যেটা গেজের বিষয় না, সেটা হলো সমস্ত সময় এটা দেখা যায় যে যখন একটা নতুন কোনো একটা টেকনোলজি আসে, সেই টেকনোলজিতে প্রথম যারা ইনভেস্টমেন্ট করে তারা সাধারণত প্রত্যেকেই যে লস মেকার হয়। এটা হলো গিয়ে যে রেলওয়ে 1880s-এর আমেরিকান যে রেলওয়ের যে ফিন্যান্সিং অফ দ্য স্টক মার্কেট দেখলেও বলা যায় রেলওয়ে তো বিশ্বকে বদলে দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ টেকনোলজি। কিন্তু রেলওয়েতে প্রথম যারা ইনভেস্টার ছিল তারা কিন্তু প্রত্যেকে হলো গিয়ে যে লস করেছে এবং কিনা ব্যাংক্রাফট হয়ে গেছে। কেন? তার কারণ নতুন কোনো টেকনোলজি যারা আসে, এবং একই জিনিস ঘটেছে তোমার হলো গিয়ে যে ডিজিটালের ক্ষেত্রে, যখন ডিজিটাল জিনিসপত্র আসে, এই একই জিনিস হয়েছে হলো কার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যখন মানে অয়েলের যে কার আসে, একই জিনিস ঘটেছে হলো যে .com বাবলের সময়, যখন কিনা ইন্টারনেটের যুগ আসে, এবং এখন এআই এর সময়ও একই জিনিস ঘটছে। সেটা কেন ঘটছে? এর একটা কারণ হলো যে যখন একটা নতুন প্রযুক্তি আসে, সে প্রযুক্তিটাকে নিয়ে সবাই খুব এক্সাইটেড হয় এবং সেই প্রযুক্তিতে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনভেস্টেড হয়। কিন্তু অনেক সময় মানুষ এটা বোঝে না যে প্রযুক্তিটা মানুষের জীবন বদলে দেবে, এটা একটা কথা, এটা মূলত একটা ফিজিক্যাল টার্মসের কথা। আর প্রযুক্তিটা কত ইনভেস্টমেন্ট নিয়ে কত প্রফিট দেবে, এটা একটা অ্যাকাউন্টিং কথা। ইন জেনারেল একটা নতুন প্রযুক্তিতে অতিরিক্ত উৎসাহী হয়ে অতিরিক্ত মানুষ অতিরিক্ত টাকা সাধারণত ঢেলে ফেলে, যত টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আসলে প্রযুক্তিটার থাকে না।
প্রযুক্তিটা হয়তো পৃথিবীকে বদলে দিচ্ছে, সেটা হয়তো জীবনটাকেই চেঞ্জ করে দিচ্ছে, সেটা হয়তো টেকনোলজির টার্মসে খুব রিভলিউশনারি, কিন্তু ইনভেস্টমেন্টের টার্মসে সে তত ইনভেস্টমেন্টের হয়তো তার মানে যে কনজিউম করার জায়গা নেই। এই গুরুত্বপূর্ণ কারণেই প্রথম ইনভেস্টাররা সাধারণত ব্যাংক্রাফট হয়ে যায় পৃথিবীর যে কোনো মানে পৃথিবীতে যখনই একটা বড় কিনা যে টেকনোলজি আসে সেই সময়। কারণ কতটা ইনভেস্টমেন্ট করে কতটা রিটার্ন পাবো সেই ধারণাটা তৈরি হয়, একটা বাবল তৈরি হয় সেটা বার্স্ট করার পরে। যে কারণে রেলওয়ের ক্ষেত্রে দেখা যায় প্রথম ইনভেস্টাররা সবাই ব্যাংক্রাফট হয়ে গেছে, কিন্তু ব্যাংক্রাফটসির পরে যে ইনভেস্টাররা ওই অল্প দামে স্টকগুলো কিনে নিয়েছে, তার মানে প্রথম রেলওয়ের স্টকগুলো প্রত্যেকে অনেক হাই প্রাইসে কিনেছে, প্রথমে হয়তো কেনা বেচা করে কেউ টাকা করেছে, কিন্তু শেষে অত্যন্ত হাই প্রাইসে যারা টাকাটা নিয়ে বসেছিল, যখন বাবল বার্স্ট করেছে তাদের অত্যন্ত কম টাকায় যাদের বিক্রি করে দিতে হয়েছে, ওরা কিন্তু সুদীর্ঘ দিন ধরে রেলওয়ের কোম্পানির যে অ্যাসেট থেকে প্রচুর টাকা ইনকাম করতে পেরেছে। এই একই জিনিসটা তোমার কার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হয়েছে, একই জিনিসটা ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও হয়েছে, একই জিনিসটা ইন্টারনেট .com-এর সময়ও হয়েছে, এবং একই জিনিস এআই এর ক্ষেত্রেও হতে চলেছে। অর্থাৎ এআই বাবল বার্স্ট করতে চলেছে, কারণ সাধারণত বার্স্ট করার আগেই নিজেদের খারাপ কোম্পানিগুলোর টাকাও যাতে শেয়ার বিক্রি করে তুলে নেওয়া যায় সেই কাজটা সাধারণত কোম্পানিগুলো করে থাকে। এবং কোম্পানিগুলো এক্ষেত্রে যেটা করেছে, আইন বদলে নিজেদের যে লস মেকিং ফার্মগুলো যাতে অত্যন্ত কম দিনের মধ্যে তাদের আইপিও করা যায় সে ব্যবস্থাটা করেছে, নাসডাকের আইনটা তারা বদলিয়ে নিয়েছে। এবং যাতে কিনা আমেরিকার যে বিপুল পরিমাণে যে পেনশন ফান্ড আছে সেই পেনশন ফান্ডটাও যাতে ব্যবহার করে আইপিওটাকে কিনা যে গেলানো যায় বিভিন্ন রিটেল ইনভেস্টরদের মধ্যে, সে ব্যবস্থাও তারা করে ফেলেছে আইন বদলে। এখন প্রশ্নটা হলো যে এই প্রসেসটা হয় কেন, এই প্রসেসটার মধ্য দিয়ে কি পেতে চায়? এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমেরিকান যে ক্যাপিটালিজমকে, আমেরিকান ক্যাপিটালিজমের মূল সমস্যাটাই বর্তমানে হলো যে ও মূলত ইউএস ডলারের যে উচ্চ মূল্যের ওপর এবং ইউএস ডলারের উচ্চ চাহিদার ওপর ও পুরো টিকে থাকে। কারণ ইউএস ডলারের চাহিদা উচ্চ, সেই জন্যই ও দুনিয়া থেকে যে ঋণ পায় এবং সে ঋণ নিয়ে সে ইম্পোর্ট করে কিনে খায়। তার নিজস্ব উৎপাদন ক্যাপাসিটি খুবই কম, অলমোস্ট নীল, এতটাই কম যে ইরানের সঙ্গে যুদ্ধটাও সে ঠিকমতো করতে পারছে না। তার ম্যানুফ্যাকচারিং এত উইক যে সে লাগাতার অস্ত্রের প্রোডাকশন রাখতে পারছে না, এবং সেটা ইরানের সঙ্গে সে পেরে উঠছে না, যেটা আদৌ যে ম্যানুফ্যাকচারিং এ খুব একটা পাওয়ারফুল কিছু নয়। তাহলে সে চীন বা রাশিয়ার সঙ্গে পারবে এটা কল্পনা করাও একটা বোকা বোকা কথা। তো এই যে তার প্রোডাকশন উইক এবং সে পুরো তার ইউএস ডলারটার যে মানে চাহিদাটা তাহলে কোথা থেকে ধরে রাখে? তার মানে আমেরিকার প্রোডাক্ট মার্কেট বিশ্ববাজারে বিক্রি হয় না, কারণ তার ম্যানুফ্যাকচারিং উইক। তাই সে কি দিয়ে ইউএস ডলারের চাহিদা ধরে রাখে? সে মূলত আমেরিকান স্টক বা আমেরিকান শেয়ার বা আমেরিকান সম্পত্তির বিশ্বের কাছে বিক্রি করে সে সাধারণত টিকে থাকে। এবার আমেরিকার সম্পত্তিকে যদি বিশ্বের কাছে লাভজনক করতে হয় তাহলে স্বাভাবিকভাবে আমেরিকান সম্পত্তির যে ভ্যালুয়েশন বাড়িয়েই যেতে হবে। এটা বাড়িয়ে যাওয়ার একটা উপায় হলো যে লাগাতার ক্রেডিট দিয়ে এই ধরনের যে স্টক মার্কেটে প্রচুর পরিমাণে ক্রেডিট দেওয়া, এবং প্রচুর পরিমাণে ক্রেডিট দেওয়ার যে ন্যাচারাল আউটকামটাই হবে যে মানে ওই স্টকগুলোর যে প্রাইস হওয়া উচিত আর্নিংসের প্রেক্ষাপটে তার থেকে অনেকটা বেড়ে যাবে, এবং সেখানে বাবল তৈরি হবে স্বাভাবিকভাবেই। এবং এই বাবল তৈরি করার জন্য আমরা দেখে চলেছি যে কখনো যে .com বাবল, কখনো তোমার হলো যে সাবপ্রাইম মর্টগেজ বাবল, কখনো এর আগে এসেছিল যে ব্লকচেন, কখনো বলে যে মেটাভার্স, কখনো এআই, জেনারেটিভ এআই আর কি, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ ধরনের নতুন নতুন যে ইনোভেশনের গল্প বলে প্রচুর পরিমাণে সেখানে ঋণ দিয়ে সেখানে একটা সম্পত্তির চাহিদার একটা ক্ষেত্র তৈরি করা, যেটা আসলে ডলারের চাহিদার ক্ষেত্র তৈরি করে। এবং শেষ অবধি যখন দেখা যায়
যে এটার সঙ্গে আসল যে রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডের ততটা সম্পর্ক নেই, তখন বাবলটা বার্স্ট করে। এটা আমরা এর আগেও দেখেছি এবং এবারও একই জিনিস আমরা হতে চলেছে এবং সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এবার যখন বাবলটা বার্স্ট করবে তখন কিন্তু একটা খতরনাক পজিশন এটার ফলে তৈরি হয়েছে। পজিশনটা কি? সেটা হলো আমেরিকা এই যে লাগাতার বাবল তৈরি করতে গিয়ে, সে লাগাতার স্টক প্রাইস ইনফ্লেট করতে গিয়ে সে বিপুল পরিমাণে দুনিয়া থেকে যে ঋণ টেনেছে। এবার ফাইনালি দেখা গেছে আমেরিকার আয়ের থেকে ঋণ অনেকটাই বেশি হয়ে গেছে, বিশেষ করে বৈদেশিক ঋণ। এবং দিস ইজ দ্য রিজন যে বিদেশি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আস্তে আস্তে ইউএস ডলারের ওপর ডিপেন্ডেন্স কমাচ্ছে। সেই ইউএস ডলারের ট্রেজারি আস্তে আস্তে মার্কেটে বিক্রি করে দিচ্ছে এবং বদলে সে বেশি বেশি করে কিনা যে গোল্ড কিনছে অধিকাংশ বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো, ছোট বড় সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো। ইনফ্যাক্ট কিছুদিন আগে গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে যে যত গোল্ড সেন্ট্রাল ব্যাংক জমাচ্ছে তার থেকেও 70% বেশি গোল্ড আসলে সেন্ট্রাল ব্যাংক জমিয়েছে। সেটা গোল্ডের প্রাইসের যে ঊর্ধ্বগামিতা দেখে সেটা বোঝা যাচ্ছে। এবারে এবং এছাড়াও আমরা দেখেছি যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের ক্ষেত্রে হরমুজেও আমরা দেখেছি যে ইরান সরাসরি চাইনিজ ইউয়ান ব্যবহার করতে বলছে এবং এইখানে যদি আমেরিকার হার হয়, যেটা হয়েছে বলে অনেকে মনে করছে, যদি আমেরিকা এখনো স্বীকার করেনি, মানে চলে পুরোপুরি যায়নি, এটা হ্যাঁ ঠিক আছে চলে যাব, আর যুদ্ধ নয়, আমরা জিতে গেছি, এরকম একটা অবস্থানে আছে। কিন্তু যদি সত্যি আমেরিকা চলে যেতে বাধ্য হয় তাহলে বলা যায় এই ইউএস ডলারের থেকে ইউয়ান, তারপর গোল্ড, ইউরো এদিকে চেঞ্জ হতে শুরু করা প্রক্রিয়াটা আরো বৃদ্ধি পাবে। এখন এইটা যেহেতু অলরেডি বৃদ্ধি পাচ্ছে, জাপানও অলরেডি বিপুল পরিমাণ ইউএস ট্রেজারি বিক্রি করছে, চায়নাও ইউএস ট্রেজারি বিক্রি করছে, সৌদি আরব ইউএইও বিক্রি করছে এবং এই গালফ আরবেও যেহেতু এফেক্ট পড়ছে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের, সেই জন্য তাদের কাছেও যে ক্যাশ টাকা আসা কমে যাচ্ছে এবং তার ফলে তারাও ইউএস ট্রেজারি প্রত্যেকে বিক্রি করে বাধ্য হচ্ছে। ফলে ইউএস ট্রেজারির যে সাপ্লাই বেড়ে যাচ্ছে। এবার তাহলে কি করতে হবে? ইউএস ট্রেজারি যাতে বিদেশিরা আরো বেশি কেনে তার জন্য আমেরিকান ফেডকে ইন্টারেস্ট রেটটা বাড়াতে হবে। এর মানে হলো যে ধরা যাক একটা ব্যাংক, সে ব্যাংক থেকে যখন তার যে ডিপোজিটাররা পয়সা যদি তুলে নেয়, তখন ব্যাংকে কি করতে হবে? ডিপোজিটারকে অ্যাট্রাক্ট করতে তার ইন্টারেস্ট রেটটা বাড়াতে হবে। এবার সে যখন ইন্টারেস্ট রেটটা বাড়াবে তখন হয়তো কিছু ডিপোজিটার ফিরে আসবে ঠিকই। আমেরিকার ক্ষেত্রে আমেরিকান ট্রেজারি আবার কিছু দেশ হয়তো কিনবে, কারণ বেশি মানে যে আয় করবে ইন্টারেস্ট ইনকাম। কিন্তু ঘুরিয়ে কিন্তু দেখা যাবে আমেরিকার ভেতরে যারা ইনভেস্টার তারা কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে বলে আবার ইনভেস্টমেন্টটা কমিয়ে দেবে। এবং এটা সেই কারণ যে কারণে কিন্তু যে এআই বাবলটা বার্স্ট করতে পারে, কারণ কন্টিনিউয়াস ইনভেস্টমেন্টের জন্য ঋণ যদি না পায় ইনভেস্টাররা, তাহলে কিন্তু এই বাবলকে লাগাতার স্টক প্রাইস বাড়িয়ে বাড়িয়ে বাবলকে ধরে রাখা যাবে না। এবং এই বাবলকে যদি সে ধরে রাখতে না পারে, অর্থাৎ সেই ইউএস ট্রেজারির ডিম্যান্ডকে বাড়ানোর জন্য যদি ইন্টারেস্ট রেট হাইক করে, তাহলে এই বাবল বার্স্ট করে যেতে পারে এবং আমেরিকার যে মূল সম্পত্তির যে বাজার সেটাই কিন্তু পুরোপুরি অ্যাট্রাকশন হারিয়ে ফেলতে পারে। তো এটা একটা উভয় সংকট, যে একদিকে আমেরিকা আর সম্পত্তির বাজারে লাগাতার যে ঋণ চ্যানেল করে তার সম্পত্তি বাজারকে সে প্রফিটেবল রাখে, মানে সম্পত্তি কেনা বেচার ব্যবসাকে সে প্রফিটেবল রাখতে হয়, আবার এর জন্য তার যে ঋণ আয়ের থেকে অনেকটা বেড়ে যায় এবং আয়ের থেকে ঋণ অনেকটা বেড়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই তাকে যারা ঋণ দেয়, বিশেষ করে বিভিন্ন দেশের সরকারগুলো, তারা অনেকেই ভয় পেয়ে যায় যে আদৌ আমি ঋণ দিচ্ছি ফেরত দিতে পারবে কিনা, এবং সে আমেরিকাকে ঋণ দেওয়ার বদলে সে অন্য জায়গায় টাকাটা ডিপোজিট করা শুরু করে ইন ফর্ম অফ গোল্ড অর চাইনিজ ইউয়ান অর ইউরো।
এবং তখন আমেরিকার যেহেতু যে বৈদেশিক ঋণের যে যে লাগাতার ফ্লো সেটা যেহেতু কমে যায়, সেই জন্য তাকে ইন্টারেস্ট রেট বাড়াতে হয়, এবং ইন্টারেস্ট বাড়ানোর জন্য তার দেশের অভ্যন্তরে সম্পত্তি বাজারে ইনভেস্টমেন্ট কমে যায় এবং তার ফলে বাবলটা বার্স্ট করে। এরকম একটা সিচুয়েশন কিন্তু গ্রো করছে। সে যদি ইন্টারেস্ট রেট বাড়াতে না পারে, তাহলে যেটা হবে আরো কম কম বৈদেশিক ঋণ সে পেতে শুরু করবে এবং ইউএস ডলার আর ভ্যালু হারাতে শুরু করবে। আর এটার ফলে যেটা হবে যে ইনফ্লেশন আরো চূড়ান্ত হবে, এবং ইনফ্লেশন চূড়ান্ত হবে বলে আবার ইন্টারেস্ট রেট হাইক করতে হবে। ইন্টারেস্ট রেট হাইক করলে আবার বাবলটা বার্স্ট করবে। আর সে যদি কোনোভাবে ইন্টারেস্ট রেটটা হাইক না করে, সে যদি ইনফ্লেশন অ্যালাউ করে যায়, তাহলে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখা দেবে। তো এরকম একটা উভ সংকটে বর্তমানে আমেরিকা পড়ে গেছে, এবং আমেরিকার এখান থেকে বেরিয়ে আসার জায়গা প্রায় নেই। অনেকেই মনে করছে যে এই বছরই এআই বাবল বার্স্ট করবে, এবং এআই বাবল বার্স্ট করে গেলে কিন্তু তোমার হলো আমেরিকার প্রায় মানে যে চীনের হাত পা ধরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ চীন ছাড়া আমেরিকাকে বেইল আউট করার মতো আর কেউ থাকবে না। তো অবস্থাটা ক্রমেই একটা সঙ্গীন দিকে চলে যাচ্ছে আমেরিকার, যেখানে এদিকেও সে যদি এআই বাবলকে ধরে রাখতে চায় তাহলে ইউএস ডলার আর আকর্ষণ হারাবে, আবার ইউএস ডলারের আকর্ষণ যদি বাড়াতে চায় তাহলে এআই বাবল বার্স্ট করবে, যেটার ফলে কার সম্পত্তি বাজার আর সেভাবে ইউএস ডলারের চাহিদা বৃদ্ধি করতে পারবে না। আসলে যে কেউ হোক, সে যত শক্তিশালী হোক, আর যদি আয়ের থেকে ঋণটা খুব বেড়ে যায়, তাহলে ইন ওয়ান ফর্ম অর আদার আর যে তাকে যে ঋণ নেওয়াটা কমাতেই হবে, অথবা তার আয়টা বাড়াতেই হবে। যে কোনো একটা তাকে করতে হবে, অথবা যে দুটোই একসাথে করতে হবে। এই প্রক্রিয়াটা কি বলা হচ্ছে ইউএস ডলারের ব্যবহার বিশ্বজুড়ে কমানো, ইউএস ডলারের ভ্যালু কমানো, এবং তার মানে দ্বারায় আমেরিকার জিওপলিটিক্যাল যে এঙ্গেজমেন্ট সেটাকে কন্ট্রাক্ট করা, সেটাকে সংকুচিত করা। এখন সেটা কতটা সংকুচিত হবে না হবে সেটা চীনের সঙ্গে কথা বলে তাকে ঠিক করতে হবে, মূলত চীন এবং কিছুটা রাশিয়ার সঙ্গে কথা বলে, কারণ এই তিনজনই সবচেয়ে পাওয়ারফুল সুপার পাওয়ার বর্তমান পৃথিবীতে আছে। তো এরকম একটা কন্ডিশন, অনেকে এটা বুঝতে পারে না যে আমেরিকার উৎপাদন নেই কথাটার মানে কি। অনেকে মনে করে যে কারেন্ট ইউএস ডলারে যখন কেউ মেজার করে আমেরিকার জিডিপি 30 ট্রিলিয়ন ইউএস ডলার এবং চীনের জিডিপি 20 ট্রিলিয়ন ইউএস ডলার, তাহলে তো আমেরিকা অনেক এগিয়ে চীনের থেকে, প্রায় 30% এগিয়ে। আবার আমরা যদি পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটিতে মেজার করি, তাহলে চীনের প্রায় হলো গিয়ে যে 44 ট্রিলিয়ন ইউএস ডলার, আমেরিকার হলো 30 ট্রিলিয়ন ইউএস ডলার। এক্ষেত্রেও আবার প্রায় 30% বেশি চীনের। এবার এটা হয় কেন, এই তারতম্যটা হয় কেন পিপিপি এবং কারেন্ট ইউএসডিতে? এই যে পিপিপিতে ধরলে চীনেরটা 30% বেশি, আর কারেন্ট ইউএসডিতে ধরলে আমেরিকারটা 30% বেশি, এই প্রবণতাটা কেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা অনেকেই যে বুঝতে পারে না। কারেন্ট ইউএস ডলারে কিন্তু আমরা মেজার করি, সেটা হলো যে কারেন্টে ইউএস ডলারের ভ্যালুয়েশনে প্রথমে একটা দেশের আভ্যন্তরীণ যে প্রোডাকশনটা হচ্ছে সেটা সে দেশের কারেন্সিতে আমরা মেজার করি। তারপর আমরা যেটা করি যে বাজারে ইউএস ডলার আর সেই কারেন্সির যে মানদণ্ড আছে সেই অনুযায়ী আমরা সেটাকে যে ডিভাইড করে নিই এবং ইউএস ডলারের ভ্যালুয়েশনটাকে বের করি। আর পিপিপিতে যেটা, সেটা হলো পিপিপিতে আমরা যেটা করি সেটা হলো ধরা যাক মানে আমরা যদি একটা বাস্কেট অফ কমোডিটিজ নিই, মানে বাস্কেট অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নিই, যেগুলো কিনা আমরা লাগাতার ব্যবহার করি আমাদের জীবনে, ধরা যাক জামা কাপড়,
তারপর হলো তোমার খাওয়া দাওয়া এটসেট্রা, এই সমস্ত, তারপর চশমা, মানে জীবনের ডেইলি দৈনন্দিন জিনিসগুলো আমরা যদি একটা বাস্কেট করি এবং ওর যদি প্রাইসটা আমরা চীনে দেখি, মানে বিদেশে দেখি এবং আমেরিকাতে দেখি, এই প্রাইসের মধ্যে যে হেরফেরটা আছে সেটাকে নিয়ে আমরা যদি চেঞ্জ করি, অর্থাৎ ধরা যাক একটা কোকা কোলার ক্যানের দাম হয়তো আমেরিকাতে হয়তো সেটা ইউএসডি $1, কিন্তু চীনে হয়তো সেটা হলো যে ইন ইউয়ান, তাহলে আমরা ধরে নেব যে $1 ইকুয়াল টু 3 কিন্তু আমরা যখন কারেন্ট প্রাইসে দেখব তখন হয়তো দেখব আমরা যে $1 ইকুয়াল টু 6.5 তো এই যে এটাতে 3 আর এটাতে 6.5 কেন হলো? এটা এই জন্যে হয়, তার কারণ হলো, এবং এটা হয় বলে আমরা পিপিপিতে মেজারমেন্টটা একরকম পাচ্ছি, চীনের প্রায় 45 পাচ্ছি আর এখানে পাচ্ছি, আর হলো যে কারেন্ট ইউএসডিতে আমরা পাচ্ছি 20। সেটা এই জন্য, কারণ ওইখানে 3 মানে যে 1 কোকা কোলা ক্যান ইকুয়াল টু $1 আর এখানে হলো 3 তার মানে $1 ইকুয়াল টু 3 কিন্তু যখন আমরা বাজারে যাচ্ছি তখন সেটা $1 ইকুয়াল টু 6.51। কেন এই চেঞ্জটা হচ্ছে? এই চেঞ্জটা এই জন্য হচ্ছে কারণ পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো কিনা ট্রেড করা যায় না। ইন জেনারেল একটা কোকা কোলার ক্যান যদি দেখা যায় চীনে সেটার দাম বেশি আমেরিকার তুলনায়, তাহলে আমেরিকাতে যে সাপ্লাইটা সে করছিল সেই সাপ্লাইটা কমিয়ে দিয়ে সে মূলত চীনে সাপ্লাইটা বাড়িয়ে দেবে। আমেরিকার সাপ্লাই যখন কমিয়ে দেবে তখন স্বাভাবিকভাবেই সাপ্লাই কমে গেলে আমেরিকার দামটা বেড়ে যাবে, আর চীনের সাপ্লাই যত বাড়াবে চীনের দামটা কমে যাবে এবং ফাইনালি একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। এগুলো হলো সে সমস্ত কমোডিটির ক্ষেত্রে যে সমস্ত কমোডিটিগুলো ট্রেডেবল, অর্থাৎ কিনা ট্রেড করা যায়, অর্থাৎ কিনা আমেরিকাতেও পাওয়া যায়, চীনেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, যে কোনো জায়গায় বেচা যায়। কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো কিনা অন ট্রেডেবল, মানে চেঞ্জ করা যায় না, তোমার হলো যে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া যায় না। এবং তার মধ্যে অন্যতম হলো সম্পত্তি। সম্পত্তি এমন একটা জিনিস যেটা দুম করে অন্য জায়গায় বিক্রি করা যায় না। ধরা যাক যে জমি, তুমি দেখলে নিউ ইয়র্কের টু মাচ হাই জমি, টু মাচ হাই প্রাইস, তুমি দেখলে যে শেতলনে সাংহাইতে কম প্রাইস, তো তুমি কি সেই জমিটা সাংহাইতে বিক্রি করে দিতে পারো? বিক্রি করতে পারো না। কেন পারো না? কারণ জমি তো যে নন ট্রেডেবল, সেটা তো যেখানে আছে সেখানেই থাকবে। সুতরাং সেখানে হাই প্রাইসটাই অ্যাকসেপ্টেড হতে শুরু করবে। এরকম ধরা যাক যে শেয়ারটা আমেরিকান বাজারে ছাড়া হয়েছে, সে শেয়ারটা কি তুমি চীনের বাজার থেকে কিনতে পারবে? কোনোদিনই কিনতে পারবে না। সুতরাং তোমার হলো এই কারণগুলোর জন্য যখন তুমি সম্পত্তিকে ইন্ট্রোডিউস করবে এবং যে কোনো ধরনের যে নন ট্রেডেবল গুডস অ্যান্ড সার্ভিসকেও ইন্ট্রোডিউস করবে, এইটা ঠিক এই কারণের জন্যই কিন্তু ওর দামটা অত্যাধিক বেশি থাকে। এবং ওর দামটা অত্যাধিক বেশি থাকে আমেরিকাতে বলেই আমেরিকার যে US ডলার ইকুয়াল টু অন্য দেশের কারেন্সি ভার্সানটা আক্ষরিক অর্থে বেশি বলে মনে হয় US ডলারের ক্ষেত্রে। এবার যদি তুমি দেখো ইউএসএ এরকম একটা সিস্টেম যেখানে US ডলারের ভ্যালুয়েশন খুব হাই, সেজন্য ইউএসএর প্রোডাকশন খুব বেশি নেই, কিন্তু ইউএসএর সম্পত্তির বাজার খুব চড়া। এর মানে দাঁড়ায় যে প্রোডাক্টে মানে যেগুলো কিনা ট্রেডেবল প্রোডাক্ট, সেগুলো নিয়ে আমরা যদি চর্চা করি তাহলে US ডলারের যে ভ্যালুয়েশন হবে, তুমি যখন সম্পত্তির বাজার এবং যে নন ট্রেডেবল প্রোডাক্টকে যুক্ত করে যখন তুমি চর্চা করবে, তখন US ডলারের ভ্যালুয়েশন অন্যান্য কারেন্সির তুলনায় বেশি হবে। সেই জন্য US ডলারের যে মানদণ্ডে, কারেন্ট US ডলারের মানদণ্ডে তোমার আমেরিকান যে জিডিপিকে হাই বলে মনে হয় 30% আর চায়নাকে 20% বলে মনে হয়। কিন্তু এটাই যদি পিপিপিতে ধরা যায়, অর্থাৎ ট্রেডেবল প্রোডাক্ট নিয়ে ভাবা যায়, তাহলেই সেটা কিন্তু চীনেরটা হয়ে যায় প্রায় 43 ট্রিলিয়ন US ডলার, যেখানে কারেন্ট USD ধরলে সেটা হয়ে যায় 20 ট্রিলিয়ন US ডলার। সেটা এই কারণে এই পার্থক্যটা হয়। তো
অ্যাকচুয়ালি আমরা যদি সম্পত্তির বাজার মূলত একটা ইনট্যাঞ্জেবল জিনিস, সেখানে একটা সম্পত্তির যা দাম, আগামী দিনে দাম হবে, এসব মাথায় রেখে সেটার ভ্যালুয়েশন হয়। কিন্তু ইন দ্য ফিজিক্যাল টার্মস যে প্রোডাকশন, সেটা অলরেডি আছে, সেটা বর্তমান, সেটা ভবিষ্যতে কি হবে বা হবে না সেটা ভেবে হয় না। সুতরাং চীনের যে ম্যানুফ্যাকচারিং বেস বা চীনের প্রোডাকশনের বেস, সেটা এই জন্য অনেকটা বেশি হওয়া সত্ত্বেও আপাত দৃষ্টিতে মনে হয় যে আমেরিকাও বোধহয় তার সমকক্ষ, কিন্তু আসলে আমেরিকা একেবারেই তার সমকক্ষ নয় বর্তমানে, যখন আমরা ফিজিক্যাল ফর্ম অফ প্রোডাকশন যখন আমরা নিয়ে চিন্তা করব। এবার কেউ বলতে পারে যে এই যে আমেরিকার যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য ইনোভেশন আমেরিকাতে বেশি হবে, কারণ আমেরিকাতে যে নতুন নতুন ইনোভেশনে, যখন কোনো একজন ইনোভেটর নতুন ইনোভেশনের জন্য প্রজেক্ট করতে যাবে, তখন সে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট আমেরিকাতে টানতে পারবে, বিকজ অফ দিস হলো কি অ্যাসেট মার্কেট। এই কথাটা টেকনিক্যালি সত্যি, যে কারণে আমরা এখনো দেখেছি যে ইনোভেশন অনেক দিন ধরেই, আমরা ইনোভেশন শুধু না, এমনকি যে হাইটেক প্রোডাক্ট, এগুলো আমেরিকাতে ছিল। কিন্তু যতদিন আমরা দেখছি, আস্তে আস্তে আমরা বুঝতে পারছি চীন কিন্তু সেই জায়গাগুলো যে টেক ওভার করতে শুরু করে দিয়েছে, এবং এটা যত টেক ওভার করতে শুরু করে দেবে, তত এই সম্পত্তির যে ভ্যালুয়েশন থেকে, যে ভ্যালুয়েশনটা মূলত যে মিথ্যা ভ্যালুয়েশন, যার কোনো ফিজিক্যাল রূপ নেই, যে ভ্যালুয়েশনটার কোনো ফিজিক্যাল কারণ নেই, ইমোশনালি, মানে এক ধরনের ইমোশন অ্যাটাচড ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটার জন্য যে আমেরিকান জিডিপিকে হাই বলে মনে হচ্ছে, সেটা আদৌ ঠিক নয়। সেটা আগামী দিনে বোঝা যাবে, যখন এআই বাবলটা ক্রাশ করবে, কোলাপস করে যাবে, তখন বোঝা যাবে যে আমেরিকার শক্তির উৎসটাই ছিল তাকে দুনিয়া জুড়ে ঋণ দেওয়া হয় তার অ্যাসেট মার্কেটকে দেখে, যে অ্যাসেট মার্কেটটাকে আর যে ভ্যালুয়েশন মূলত ইমোশনালি অ্যাটাচড, অনেক সময় যে মিথ্যা কথার ওপর, যা কিনা যে গ্রাউন্ডেড। এবং সেটা এবারে যে আইপিওগুলো ছাড়তে চলেছে স্পেস এক্স, ওপেন এআই, এরপরই হয়তো এরা পুরো হাই ভ্যালুতে টাকা পয়সা তুলে নেবে, চরম একটা পিকে যাবে এআই বাবল, এবং এরপরই টোটাল কোল্যাপস হবে। আমার ধারণা সেপ্টেম্বরে কোল্যাপস করবে, এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দুনিয়া শুদ্ধ একদম উথাল পাথাল শুরু হবে এআই বাবল বাস্ট করার পরে। এআই বাবল বাস্ট করার পরে স্বাভাবিকভাবেই তোমার হলো গিয়ে যে ইউএস ডলার ছেড়ে দেওয়ার প্রবণতাটা আরও বৃদ্ধি পাবে, এবং এটার ফলে আমেরিকা বহু জায়গাতেই তার জিওপলিটিক্যাল এঙ্গেজমেন্ট আরও সংকুচিত করবে। ওয়েস্ট এশিয়াতে সংকুচিত করার জায়গার দিকে এগোচ্ছে, অন্যান্য জায়গাতেও সেটাই হবে। এবং আমার ধারণা যে সাউথ এশিয়াতেও একটা ভয়ঙ্কর ক্রাইসিস এই জায়গাটা থেকে গ্রো করবে, এবং বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া জুড়ে একটা ঝামেলা তৈরির দিকে এগোচ্ছে। শোনা যাচ্ছে ডিসেম্বরে গুইতারেস ইউএনওর মুখ্য সচিব পদ থেকে চলে যাওয়ার পরই মূলত তোমার বাংলাদেশের যে মোহাম্মদ ইউনুস সে জায়গাটায় আসতে পারেন, যদিও এশিয়ার কারো হওয়ার সম্ভাবনা এবার কম, কারণ ইউরোপের আগে মূলত এশিয়ার বান কি মুন ছিল। কিন্তু যাই হোক, কিন্তু আসতে পারেন বলে আমার মনে হয়, কারণ বেঙ্গল ডেল্টাকে এবং উত্তর পূর্ব ভারতকে কেন্দ্র করে একটা বিশাল একটা গেম আগামী দিনে হতে চলেছে। দেখা যাক কি হয়, আমার ধারণা এরকমই কিছু হবে। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।